নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের ২৭০ দিনে অনুমোদনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে সংবিধানে। ঐকমত্য কমিশনের সুপারিশে অনৈক্য দেখছে বিএনপি। কাল সনদের সই বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। নভেম্বরে গণভোট চায় জামায়াত। দুই ২০০৬-এর ২৮ অক্টোবর পরিকল্পিত নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ। মামলা সচল করে বিচারের তাগিদ জামায়াতের। বাংলাদেশে বাণিজ্য বাড়াতে পাকিস্তানের আগ্রহ বেশি। দুই দেশের বৈঠকে রপ্তানি বাজারে বৈচিত্র্যের সম্ভাবনা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা সাজানো। তিনি নিজেই গা ঢাকা দিয়েছিলেন, জানালো পুলিশ। এবং ঘরের সাজসজ্জার রঙে মাত্রাতিরিক্ত বিপজ্জনক ভারী ধাতু। ১৬১টি নমুনার মধ্যে ৬৮টি নির্ধারিত সীসার নিরাপদ মাত্রা অতিক্রম। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। সাংবিধানিক আদেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের দিন বা আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তরের পর ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিস্তারিত। ডক্টর আলী রিয়াজ আরও জানান, ২৭০ দিনের মধ্যে সংসদ অনুমোদন না করলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। বাংলাদেশকে এগিয়ে নিতে এই সনদ বাস্তবায়ন জরুরি বলেও মন্তব্য তার। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয় সংস্কার। রাষ্ট্রের বিভিন্ন ধাপের সংস্কারের পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করে জুলাই জাতীয় সনদ নিয়ে, যাতে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ মতামত নিয়ে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। সম্প্রতি যাতে সই করে রাজনৈতিক দলগুলো। এরপর জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে শুরু হয় আলোচনা। কিভাবে সনদ বাস্তবায়ন হবে তার সুপারিশের জন্য কমিশনের দিকেই তাকিয়েছিল সবাই। অবশেষে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ তুলে দেয় ঐকমত্য কমিশন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। কমিশন জানায়, জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে দ্রুত আদেশ জারির আহ্বান জানানো হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ ২০২৫ সংবিধান সংস্কার বিষয়। কমিশন জানায়, জুলাই সনদের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় তা আদেশ বা বিলের মাধ্যমে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। সংবিধান সম্পর্কিত ৪৮টি বিষয় যাবে গণভোটে। সেগুলো পাশ হলে তা বাস্তবায়ন করতেও গঠনের পরামর্শ দেয়া হয়েছে আলাদা পরিষদ। জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত ৪৮টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। আমরা এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং ২৭০ দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি। আমাদের দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে যে সরকার একটি আদেশ জারি করবেন, সেই আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে, যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায় তবে ওই বিলটি সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে। সংবিধান সংস্কার পরিষদ
কার্যকর থাকবে 270 দিন। এই সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধিবিধান, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্ধন, পরিমার্জন করবেন। সুপারিশ করা হয়েছে জাতীয় সংসদের উচ্চ কক্ষ গঠন নিয়েও। সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ ছিল ভোটের সংখ্যানুপাতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা। সেই মোতাবেক যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার 45 দিনের মধ্যে উচ্চ কক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়িত হবে। তবে কোনো বিষয় জনগণ না চাইলে তা গণভোটে পাশ হবে না বলেও জানান তিনি। পাশ না করলে তার মানে হচ্ছে যে পাশ হলো না, জনগণ তাহলে গ্রহণ করছেন না। এই জন্য আমি বলছি আবার জনগণের উপর আস্থা রাখুন। বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেজন্য এই সংস্কারগুলো করা জরুরি। এটা শুধুমাত্র প্রথম পদক্ষেপ, আরো অনেক রকম সংস্কার করতে হবে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। গণভোট হবে আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো দিন, যার তারিখ নির্ধারণ করবে সরকার। যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। এই কাজটা আসলে নির্বাচন কমিশন। এই জন্য আদেশের মধ্যে গণভোটের বিষয়ে একটা অধ্যাদেশ লাগবে, সেটা সরকার করবেন, এটা আদেশেরই অংশ। ফলে আমরা কোনো দিনক্ষণ বেঁধে দিচ্ছি না। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি মত কমিশনের। জুলাই জাতীয় সনদে যা আমরা সকলে মিলে তৈরি করেছি তা যেন বাস্তবায়িত হয়, তার জন্য যতটা সম্ভব সহযোগিতা করা, ফেসিলিটেট করা, আমরা সেটাই করেছি। কোনো দলের প্রতি অনুরাগ বা বিরাগ নেই বলেও সংবাদ সম্মেলনে জানায় ঐকমত্য কমিশন। আমরা চেষ্টা করেছি আমাদের কার্যক্রমের ক্ষেত্রে যেমন কোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর প্রতি অনুরাগ বা বিরাগ প্রদর্শনের কোনো সুযোগ আমাদের ছিল না। কমিশন সেটা করেনি, প্রস্তাবের ক্ষেত্রেও তাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশে প্রথমে আদেশ জারির কথা বলা হয়েছে, এরপর রয়েছে গণভোটের কথা। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো সাংবিধানিক সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে, আর ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে তা যুক্ত হয়ে যাবে সংবিধানে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন এই সুপারিশের মাধ্যমেই আইনি ভিত্তি পাবে জুলাই সনদ। গত 17 অক্টোবর 84টি প্রস্তাব নিয়ে তৈরি জুলাই জাতীয় সনদ এরই মধ্যে 25টি দল ও জোট সই করেছে। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই ছিল যত আলোচনা। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ দিল জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশে প্রথমে রাখা হয়েছে আদেশ জারি, নাম দেওয়া হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। এরপর সংস্কার প্রস্তাবে জনগণের সম্মতির জন্য হবে গণভোট। এই আদেশের পটভূমিতে রাখা হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে সরকারি আদেশ জারি করবে। আদেশের কিছু ধারা কার্যকর হবে গেজেট প্রকাশের তারিখ থেকে, আর কিছু ধারা কার্যকর হবে গণভোটের ফল সরকারি গেজেটে প্রকাশের পর। সুপারিশের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গণভোট আয়োজন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং ওই সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা। যাতে বলা হয়েছে আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন বা 9 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। তবে বিকল্প হিসেবে সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তা অনুমোদন না করলে বা ব্যর্থ হলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে সংবিধানে। গণভোট আয়োজনের লক্ষ্যে আইন প্রণয়ন করবে নির্বাচন কমিশন। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিনই গণভোট করার সুপারিশ করা হয়েছে। গণভোটের ব্যালটে প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবের প্রতি সম্মতি জানাচ্ছেন? সংবিধান সংস্কার পরিষদের সদস্য থাকবেন এমপিরা। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ইতিবাচক বা হ্যাঁ সূচক হলে সংসদ সদস্যরা সংবিধান সংস্কার বিষয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রয়োগ করতে পারবেন।
সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি, প্রস্তাব বিবেচনা ও গ্রহণ এবং অন্য সব বিষয়ে কার্যপ্রণালী নির্ধারণ করবে সংবিধান সংস্কার পরিষদ। পরিষদের কোনো কার্যধারার বৈধতা এবং পরিষদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের অনুরূপ হবে। এই আদেশ জারির অব্যবহতি পরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের সময় উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশের প্রয়োজন হবে না। জুলাই জাতীয় সনদ অনুসারে সংবিধান সংস্কার সম্পূর্ণ করবে এবং তা সম্পূর্ণ করার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে। সুপারিশের সবশেষে বলা হয়েছে, এই আদেশের বিধানগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে পারবে সরকার। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এই সুপারিশের মাধ্যমেই আইনি ভিত্তি পাবে জুলাই সনদ। রাজনৈতিক দলগুলোকে এ নিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ তার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এটা আইনগত ভিত্তি এবং সেটার ভিত্তি আবার গণ অভ্যুত্থান। সুতরাং আমি মনে করি যে এটা কনসিকুয়েন্সটা ঠিকই আছে, সিকোয়েন্সটা। উপদেষ্টারা যে সিদ্ধান্ত দিবে, চিফ অ্যাডভাইজার যে সিদ্ধান্তটা নেবেন, এটা সবার মেনে নেওয়াটাই হচ্ছে বিচক্ষণতার পরিচয়। জুলাই সনদ এর বাস্তবায়ন নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশেষ সহায়ক হবে বলেও মত রাজনীতি বিশ্লেষকদের। রিস্ক থাকবে না, আপনি যে আলাদা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে গণভোট, এ বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট। দলটির নেতাদের অভিযোগ, ঐকমত্য কমিশন তাদের সুপারিশে জাতীয় অনৈক্য তৈরি করছে। জামায়াত বলছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। এনসিপি জানিয়েছে, আগামীকাল সনদে সইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা তার আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে বিএনপি জানিয়েছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ সমর্থন করে না দলটি। গণভোটের সিদ্ধান্তে ঐকমত্য কমিশন তাদের সুপারিশে জাতীয় অনৈক্য তৈরি করেছে বলেও জানান দলটির নেতারা। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে। অথচ বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। জামায়াতের দাবি, রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট না হলে দেশে আবার অরাজকতার সৃষ্টি হবে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি, একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবের সুপারিশকে স্বাগত জানিয়েছে এনসিপি। জানিয়েছে, ভাষাগত অস্পষ্টতা দূর করলে শিগগিরই সনদে সই করবে দলটি। এখানে স্পষ্টভাবে আমরা কয়েকটি দাবি জানিয়েছিলাম। এই বিষয়গুলোতে যদি স্পষ্টতা আসে, তাহলে এনসিপি তাদের জায়গা থেকে জুলাই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা আগামীকালকের মধ্যে আশা করছি আমাদের জায়গা থেকে সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে আমরা আমাদের জুলাই সনদের স্বাক্ষর এবং আমাদের সামগ্রিক বিষয় অগ্রগতি আপনাদেরকে জানাতে পারব। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার দায়ের করা মামলাগুলো শেখ হাসিনা মেরে ফেলেছিলেন। সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করে তার যথোপযুক্ত বিচারের দাবি জানিয়েছে জামায়াত। দলটির নেতারা বলছেন, 30 বছর আগের মামলায় যদি সাজা দেয়া যায়, তবে কেন 20 বছর আগে প্রকাশ্যে মানুষ হত্যার মামলা সচল হবে না? 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে লগি বৈঠা দিয়ে নারকীয়ভাবে 6 জনকে হত্যা করার ঘটনায় সে সময় দেশ বিদেশে নিন্দার ঝড় ওঠে। সেই বিভীষিকাময় দিনের স্মরণে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত ইসলামী। সমাবেশে জামায়াতের নেতারা সেই দিনের ঘটনায় সুষ্ঠু বিচার ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই রক্ত এবং মানুষের খুন খাওয়ার উল্লাসে মেতে ওঠা একজন ব্যক্তির অন্যায় নির্দেশ মাত্র। লগি বৈঠা আগ্নেয়াস্ত্র দিয়ে জামাত ইসলামী নামীর জামাত সেক্রেটারি জেনারেলকে
সেই দিন হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অবিলম্বে 28 অক্টোবরের মামলাগুলোকে পুনরুজ্জীবিত করার দাবি জানান। কোরআনের বিধান অনুযায়ী বিচার করার উপরও জোর দেন তিনি। শেখ হাসিনা এই মামলাকে মেরে ফেলেছে, এই মৃত মামলাকে আবার পুনরুজ্জীবন করতে হবে এবং যথোপযুক্ত কায়দায় তার বিচার করতে হবে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, দেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান হবে না। 30-40 বছর পরে মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায়, 20 বছর আগের সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন, ইনু 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। ট্রাইব্যুনাল গঠন করে 28 অক্টোবরের সেই ঘটনায় জড়িতদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান জামায়াত নেতারা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 82, ঝিনাইদহ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা সারাদিন রয়েছিলাম ঝিনাইদহ 1 এবং 2 আসনে। আমরা কথা বলেছি বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে যারা সংসদ প্রার্থী রয়েছেন। এখন আমরা রয়েছি ঝিনাইদহ 2 আসনে, সংসদীয় আসন 82। আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন ঝিনাইদহ জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বক্কর। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনারা তো ইতিমধ্যেই আপনাদের কার্যক্রম শুরু করেছেন, আপনাদের গণসংযোগ শুরু করেছেন। কত সাড়া পাচ্ছেন এবং এবার জামাত বলছেন তারা এককভাবে ক্ষমতা যেতে পারেন, সেটা আসলে কতটা বাস্তবায়িত হবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, স্বাগতম আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে। আমার সংগঠনের পক্ষ থেকে আমার নাম ঘোষণা করার পর থেকে কার্যক্রম শুরু করছি এবং যেখানেই যাচ্ছি অভাবনীয় সাড়া পাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি, এটাই বলবো। এবং যে সাড়া যেখানে যাচ্ছে সেখানে মানুষকে ভোট চাওয়ার আগেই তারা বলছে যে ভোট চাওয়া লাগবে না, আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। এবং আমরা আশাবাদী, 100% আশাবাদী জামাত ইসলামী বাংলাদেশ জনগণের ব্যাপক সাড়া এবং সমর্থন নিয়ে এবার ক্ষমতায় যাবে। বিগত সময়ে এই আসনটা বিএনপির দুর্গ ছিল, তারপর আওয়ামী লীগের ছিল। এইবার কেন মানুষ জামাতকে চাচ্ছে, জামাতকে ভোট দিবে? আমি প্রথমে বলবো এখানে একটা ভিত্তি জামাত ইসলামের রয়েছে। 1979 সালে জামাতের এমপি এখানে ছিল। এর পরবর্তী পর্যায়ে অবশ্য আমরা আসে নাই, তবে এই আসনে 2টো উপজেলা, সদর উপজেলা আমরা চেয়ারম্যান ছিলাম, নূর মোহাম্মদ একসময় ছিলেন। আলাদাভাবে হরিণাকুণ্ড উপজেলাতেও আমরা চেয়ারম্যান ছিলাম, মোতাহার হোসেন চেয়ারম্যান ছিল। এতে নানান টানানের পড়ানে পর্যন্ত আমরা আসিনি, কিন্তু এবার ব্যাপকভাবে জনগণ বলছে যে সব দলই আমরা দেখেছি, এবার আমরা জামাতকে দেখতে চাই। এই কারণেই আমরা আশাবাদী। আপনারা বলছেন এবার নারী ভোটারদেরও সমর্থন রয়েছে আপনাদের। আমরা অনেকেই বলেন যে জামাত ক্ষমতা আসলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, তাদের ক্ষমতা কক্ষিগত হয়ে যাবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? পাশাপাশি আপনাদের প্রতিশ্রুতিগুলো কি এই আসন ঘিরে? নারীদের ব্যাপারে ভুল ধারণা, অপপ্রচারও আছে একটা। আসলে জামাত ইসলামী নারীদেরকে প্রকৃত অধিকার, ইসলাম নারীদেরকে প্রকৃত অধিকার দেয় এবং সেইটা জামাত ইসলামী যে আইন অনুশাসন মেনেই সকলকে অধিকারটা প্রদান করবে। স্পষ্ট মহিলারা পর্দা মেনে সকল কাজই করতে পারে। আমাদের ত্রিপুরা এমপি ছিল, বিভিন্ন ভাইস চেয়ারম্যান ছিল, বিভিন্ন দায়িত্বশীল ছিল। আমাদের মহিলা নেত্রীরাও দেখেন বিভিন্ন জায়গায় কথা বলতেছে, এমবাসির সাথেও কথা বলতেছে। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা বেরোতে পারবে না, এটা অপপ্রচার নিশ্চয় আমি মনে করি। তারা পর্দার সাথে সব কিছু করতে পারবে, লেখাপড়া, চাকরি করা, সকল কর্মকাণ্ডই তারা করতে পারবে। এটা বেকারদের সমস্যার বিষয়ে সবাই কথা বলছেন, আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন বেকারদের? অবশ্যই আসলে বাংলাদেশে যতগুলো সমস্যা আছে তার ভিতরে বেকার সমস্যাটা অন্যতম। অবশ্য আমি মনে করি যে দুর্নীতি 1 নম্বর সমস্যা, কেউ স্বীকার করুক আর না করুক। আর এই দুর্নীতি থেকে বাকি সকল সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। বেকার সমস্যার সমাধান আমরা করব ইনশাআল্লাহ। আমরা তো
অর্থনীতির টোটাল সিস্টেমটাই চেঞ্জ করে ফেলতে চাই। বর্তমান পৃথিবীতে সহ বাংলাদেশেও সুদভিত্তিক অর্থনীতি, আমরা সুদভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে চাই, এবং যার ফলে আমরা মনে করি যে দেশ সমৃদ্ধ হবে, দেশে কোনো বেকারও থাকবে না, সমস্যাও থাকবে না, এবং কয়েক বছরের ভিতরে জাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না আশা করি। সবশেষ একটা প্রশ্ন জানতে চাই, এই আসনগুলোতে সহ সবগুলো আসনেই বিএনপির একাধিক প্রার্থী রয়েছে, আপনাদের সেখানে একজন প্রার্থী, এটা আপনাদের জন্য আলাদা কোনো সুফল হয়ে আনবে কিনা, এবং জয়ের ব্যাপারে যদি এই ক্ষেত্রে কোনো কাজে আসবে কি? এইটা তারা থাকে বিভিন্ন তাদের গ্রুপ থাকে, এটা দেখা যায়, তাদের ব্যাপারে মন্তব্য করতে চাই না। তাদের হয়তো একটা সিস্টেম আছে, তারা সেই সিস্টেমে চলে, আমাদের সিস্টেমে আমরা চলি, তো এটা তাদের একটা পলিসি, এটাই শুধু আমরা বলবো। তাছাড়া অবশ্যই এটা আমাদের জয়ের উপরে কিছুটা হলেও তো এটা প্রভাব ফেলবে। ধন্যবাদ আপনাকে আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকার জন্য। আমরা আজকে সারাদিন ছিলাম কুষ্টিয়া, ঝিনাইদহ 1 এবং 2 আসনে, আমরা কথা বলেছি এখানে। আগামীকাল আমরা থাকবো ঝিনাইদহ 3 এবং 4 ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন। ছাড় দিয়ে হলেও বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান। দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশের তুলনায় পাকিস্তানের আগ্রহ এবং প্রস্তুতিও বেশি। বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের পর এমন পর্যবেক্ষণ গবেষকদের। দুই দেশের এই বৈঠককে রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার সম্ভাবনা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। পাকিস্তান বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $100 কোটি কম, তবে দেশটিতে বাংলাদেশের রপ্তানি দিন দিন বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করে $7,39,98,000 পণ্য, যা তার আগের বছরের তুলনায় $100 কোটি বেশি। বাংলাদেশের রপ্তানি বাড়লেও দ্বিপাক্ষিক বাণিজ্যে পাকিস্তানি বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে, কারণ বাংলাদেশে পাকিস্তানের রপ্তানির পরিমাণ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি ছিল $62,78,00,000, অর্থাৎ 2023-24 অর্থবছরে পাকিস্তানের রপ্তানি ছিল বাংলাদেশের তুলনায় 10 গুণ বেশি। পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আসে তৈরি পোশাক খাতের কাপড়, সুতা ও সিমেন্ট। আর বাংলাদেশ থেকে পাকিস্তান সবচেয়ে বেশি আমদানি করে পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, শিল্পের কাঁচামাল, কৃষি পণ্য, ওষুধ। 20 বছর পর সোমবার যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে উভয় দেশই এই দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর কথা বলেছে। ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রশংসনীয় উদ্যোগ, বিকজ আমরা যেটা দেখতে পারি যে আমাদের যে রপ্তানি বাজার সেটা খুবই পশ্চিমাদের প্রতি একটি ডিপেন্ডেন্সি আমাদের বিগত কয়েক দশকে বেড়ে গেছে, এবং দেখা যায় যে এশিয়া মহাদেশে আমাদের এক্সপোর্টস 15%-এরও নিচে। রপ্তানিকরণ, বহুমুখীকরণ সবগুলো সাইমালটেনিয়াসলি একসাথে করতে পারলে আমাদের জন্য হয়তো আজকে এই যে পশ্চিম দেশের যে ট্যারিফের যে ইমপ্লিকেশনটা বাংলাদেশের প্রতি হচ্ছে, সেই ভয়টা কিন্তু আমাদের ভিতরে থাকতো না। তবে দ্বিপাক্ষিক বাণিজ্যে পাকিস্তান সুবিধাজনক অবস্থায় থাকলেও তারা আরও সুবিধা করতে চায় বলে পর্যবেক্ষণ অর্থনীতির গবেষকদের। এজন্য তাদের প্রস্তুতি ও আগ্রহ বেশি দেখা গেছে। পাকিস্তানের যেটা লক্ষ্য সেটা হলো যে বাংলাদেশে তাদের রপ্তানি $3 বিলিয়ন উন্নীত করতে চায়। পাকিস্তানের দিক থেকে যে চেষ্টা যথেষ্ট পরিমাণে জোর রয়েছে, কিন্তু বাংলাদেশের দিক থেকে সেরকম জোর দেখা যাচ্ছে না। তবে দেশ দুটির বাণিজ্য বাড়াতে শুল্ক বাধা দূর করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। গবেষকরা বলছেন, সাফটা চুক্তির অধীনে সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে না, এজন্য নতুন চুক্তি করতে হবে। সকলের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার নেই। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যদি মুক্ত বাণিজ্য চুক্তি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে প্রবেশাধিকারের ক্ষেত্রে যে ধরনের বাধাগুলো রয়েছে, তো সেই বাধাগুলো দূর করা যাবে। বাণিজ্য বাড়াতে যে ধরনের দর কষাকষি, আলোচনা ও প্রস্তুতি দরকার, এক্ষেত্রে পাকিস্তানের প্রস্তুতিটা বেশি বলছেন গবেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ঘরের সাজসজ্জার কাজে ব্যবহৃত রঙে মাত্রাতিরিক্ত বিপজ্জনক ভারী ধাতু সীসার উপস্থিতি পাওয়া গেছে। 161টি নমুনার মধ্যে 68টি নমুনা বিএসটিআই এর নির্ধারিত সীসার নিরাপদ মাত্রা অতিক্রম করেছে। তবে এসব ব্র্যান্ডের বেশিরভাগই ছিল স্থানীয় এবং অনিবন্ধিত উৎপাদকের। একটি বেসরকারি সংস্থার গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নগরায়নের প্রভাবে আবাসস্থলকে নান্দনিকতার ছোঁয়ায় সাজাতে চায় সকলে।
এক্ষেত্রে নানা ধরনের ডেকোরেটিভ রং নতুন রূপ দেয় দেয়ালে। কিন্তু অনেকেই জানেন না নিম্নমানের কিছু ব্র্যান্ডের রঙে রয়েছে নিরাপদ মাত্রা 90 ppm এর চেয়েও মাত্রাতিরিক্ত সীসা, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। স্প্রে পেইন্টের মধ্যে সবগুলোই 90 ppm এর অধিক রয়েছে। এভারেজে আমরা 6000 ppm পেয়েছি। বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষণায় পরীক্ষিত 161টি নমুনার মধ্যে 93টি নমুনায় নিরাপদ মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। বাকি 68টি নমুনার মধ্যে সীমার 2000 গুণ বেশি সীসার উপস্থিতি পাওয়া গেছে। 26.2% নমুনায় 1000 ppm এর বেশি, 3.1% নমুনায় 50,000 ppm এর বেশি সীসা পাওয়া গেছে। হলুদ রঙে পাওয়া গেছে সর্বোচ্চ সীসার উপস্থিতি। এই রঙে কিন্তু নট অনলি আপনার এই যে গার্মেন্টস থেকে নট অনলি লেড, এর সাথে কিন্তু পিফাস। রিসার্চ পেপারগুলো সরকারিভাবে আর কাজে লাগানো হয় না, এখন কমপ্লিটলি এইটা বাস্তবায়নের দায়িত্ব বিএসটিআই এর। রেফারেন্স স্যাম্পলগুলিকে আমাদেরকে সরবরাহ করলে পরে আমরা এটা হচ্ছে আমাদের ল্যাবে আমরা টেস্ট করব। আমি কারো রিপোর্ট কিন্তু চ্যালেঞ্জ করতেছি না, কিন্তু আমি চাচ্ছি যে হচ্ছে ক্রস চেক। ডেকোরেটিভ রঙে সীসার এই উপস্থিতি মানব স্বাস্থ্যের জন্য হুমকি বলছে গবেষণা প্রতিষ্ঠান। বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, এটা স্লো পয়জন, নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হবে। প্রেগনেন্ট মাদার, তাহলে যে বাচ্চাটা জন্মগ্রহণ হয় সেটা ডিফর্ম হয় এবং প্রতিবন্ধিতা তৈরি হয়। সীসা পাওয়া রঙের কোম্পানিগুলোকে নীতিমালার মধ্যে আনার আহ্বান বক্তাদের। To approximate the goal of establishing a lead-free country and a lead-free world. তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখোমুখি জামাইকা। ভয়াবহ এই ঝড়ে জামাইকায় 3 জন এবং হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঝড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি শুরু হয়েছে। মার্কিন আবহাওয়া দপ্তর সতর্ক করেছে হারিকেন মেলিসা হতে যাচ্ছে ভয়াবহ রকমের বিপর্যয়কর ও প্রাণঘাতী। এরই মধ্যে হারিকেন মেলিসা সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি 5 রূপ নিয়েছে। মধ্য আমেরিকার দেশ জামাইকা ও আশপাশের দেশগুলোর উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। জামাইকা সরকার 881টি আশ্রয় কেন্দ্র চালু করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঝড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার পর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে এই ঝড়। 16টি জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।